প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা সব সময়ের মতো করে এখনও অনেক বেশি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা কার্যপত্র এবং সমন্বয়ের ধারাবাহিক এই ভিডিও টিউটোরিয়াল সিরিজের 12তম পর্বে আজকে আমরা মোহাম্মদ আমিনুল ইসলাম স্যারের বই থেকে যে 3টি প্রশ্নের সমাধান করব তোমাদেরকে কথা দিয়েছিলাম। আজকে এর দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় ক্লাস বা দ্বিতীয় অঙ্ক। এই অঙ্কটি শুরু করার আগে আমি বলে নিচ্ছি, আমি প্রিভিয়াস ক্লাসে আরেকটা অঙ্ক করেছিলাম। যারা এখানে নতুন আসছো তারা প্রিভিয়াস ক্লাসের অঙ্কটি করে আসতে পারো। আজকে আমরা এই অঙ্কটিতে মূলত কি প্রস্তুত করব, চলো এগুলো জেনে নিই। প্রথমত আমরা এই অঙ্কটির সমন্বয় জাবেদা করব, তারপর করব কার্যপত্র, তারপর করব একটি সমাপনী দাখিলা কার্যপত্রের ভিত্তিতে, তারপর আমরা তৈরি করব বিশদায়ী বিবরণী এবং মালিকানা সত্ত্ব বিবরণী। 4 এবং 5 নম্বর অংশটুকু অনেক সময় আমাদের সৃজনশীল প্রশ্নে চলে আসে 4 মার্কের জন্য। তাহলে একেবারেই হেলাফেলা করে যাবে না, কারণ আজকে আমরা এই অঙ্কটির মাধ্যমে মোটামুটি পুরো একটি প্রসেস দেখতে যাচ্ছি। একটি কথা আমি আগে বলি নেই, সমাপনী দাখিলা আজকে আমরা করলেও বিপরীত দাখিলা মূলত আজকে আমি দেখাচ্ছি না, কারণ আমার ইচ্ছে আছে বিপরীত দাখিলা নিয়ে সম্পূর্ণ আলাদা একটি ক্লাস করার। কারণ বিপরীত দাখিলা নিয়ে অনেকেই কনফিউজড। সো আমি আলাদা একটা টিউটোরিয়াল তৈরি করব যাতে একদম বিস্তারিত তোমরা বুঝতে পারো। সো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনে ক্লিক করে নাও ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য। আর যদি তোমরা অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাঙ্কস এ লট। তাহলে চলো আমরা অঙ্কটা শুরু করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম অঙ্কটি শুরু করার আগে আমরা আগে দেখে নিব ওই প্রতিষ্ঠানটির হিসাবকাল কতটুকু। তো এখানে লেখা আছে 30 জুন 2014, আর শুরুতে বলা আছে 1 মাসের বা প্রথম মাসের কার্যক্রম শেষে। তো আমরা বুঝতেই পারছি প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়েছিল 1 জুন, শেষ হচ্ছে 30 জুন, অর্থাৎ তাদের যে হিসেবকাল সেটি হচ্ছে 1 মাস। তোমরা সবাই জানো হিসাবকাল প্রতিষ্ঠান ভেদে ভিন্ন হতে পারে। তো হিসেবকাল 1 মাসেরও হতে পারে, 2 মাসেরও হতে পারে, 3 মাসও হতে পারে, 6 মাসও হতে পারে, 1 বছরও হতে পারে। সাধারণত 1 বছর হয়ে থাকে, তবে পরীক্ষার প্রশ্নে আমাদেরকে যাচাই বাছাই করার জন্য অনেক সময় একটু চেঞ্জ করে দিতে পারে। যেমন এই অঙ্কতে হিসেবকাল দেওয়া আছে 1 মাস। অনেক স্টুডেন্টরা শুরুতেই ধাক্কা খায়, অর্থাৎ তারা এই বিষয়টা খেয়াল করে না, তারা ধরে নেয় অঙ্কটার হিসেবকাল 1 বছর। ওই 1 বছরকে ভিত্তি করে তারা সমন্বয় করতে শুরু করে। সো প্রথমেই অঙ্কটা হাতে পাওয়ার পর প্রথমেই দেখে নিবা ওই প্রতিষ্ঠানটির হিসেবকাল কতটুকু, অর্থাৎ তারা হিসেবকাল কত সময় ধরেছে। তো এই অঙ্কে হিসেবকাল কতটুকু? 1 মাস। সো আমরা 1 মাসের উপর ভিত্তি করে সমন্বয়গুলোর সমাধান করব। সো লেটস স্টার্ট। রেওয়া মিলের মধ্যে আছে নগদ 40,000 টাকা, এটি একটি সম্পদ। প্রাপ্য হিসাব 48,000 টাকা, বুঝতেই পারছো এটিও একটি সম্পদ কারণ এটি দেনাদার। তারপর আছে দ্রব্য সামগ্রীর সম্ভার বা সাপ্লাইজ, যেটি হচ্ছে 15,000, এটি একটি সম্পদ। তো এখানে আরেকটা কথা বলে নেই, দ্রব্য সামগ্রীর সম্ভার বা সাপ্লাইজ এটির আরেকটা নাম হচ্ছে কি? মণিহারি মজুদ। তো দ্রব্য সামগ্রীর সম্ভার বা সাপ্লাইজ এর আরেকটি নাম হচ্ছে মণিহারি মজুদ, অথবা একে আমরা বলতে পারি অব্যবহৃত মণিহারি। সো অব্যবহৃত মণিহারি অথবা মণিহারি মজুদ অথবা দ্রব্য সামগ্রীর সম্ভার অথবা শুধু সাপ্লাইজও থাকতে পারে। তো এগুলো যদি থাকে ধরে নেবা এটি মূলত মণিহারির মজুদ, অর্থাৎ 15,000 টাকার মণিহারি আমার ব্যবসা প্রতিষ্ঠানে মজুদ আছে, অর্থাৎ এগুলো আমি এখনও ব্যবহার করিনি। সো এটি আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একটি সম্পদ। তো দ্রব্য সামগ্রীর সম্ভার বা সাপ্লাইজ আর কী নামে থাকতে পারে? মণিহারি মজুদ অথবা অব্যবহৃত মণিহারি অথবা দ্রব্য সামগ্রীর সম্ভার অথবা শুধু সাপ্লাইজ। আশা করি বিষয়টা তোমরা খেয়াল রাখবা, একটু স্লিপ করলে পুরো অঙ্কটা কিন্তু ক্রাশ করবে। তারপর আছে অগ্রিম বীমা। কোনো ব্যয় যদি আমরা অ্যাডভান্স পেড করে থাকি সেটি আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য সম্পদ। যতদিন না ওই অগ্রিম বীমার মেয়াদ শেষ না হবে
ততদিন পর্যন্ত অগ্রিম বীমা আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি সম্পদ। তো বুঝতে পারলাম। তারপর আছে যন্ত্রপাতি, এটি আমার ব্যবসার জন্য একটি সম্পদ। প্রদেয় হিসাব বা পাওনাদার, এটি আমার জন্য একটি দায়। তারপর আছে অনার্জিত সেবা আয়। তো সেবা আয়ের যে অংশটুকু অনার্জিত বা আমরা এখনও অর্জন করিনি, বা বলতে পারি সেবা আয়ের যে অংশটুকু আমরা অ্যাডভান্স পেয়ে গেছি, সেটি আমার ব্যবসার জন্য দায়। এগুলো নিয়ে আমি আগেই বিস্তারিত বলেছি, আমি আর এখন বিস্তারিত বলছি না। তারপর আছে সামিয়ার মূলধন, এটি তোমরা বুঝতে পারছো মালিকানা সত্ত্ব। তারপর আছে সেবা আয়, এটি অবভিয়াসলি আমার জন্য একটি আয়। বেতন খরচ, ভাড়া খরচ। তো আমরা রেওয়া মিলের হিসেবগুলো বুঝে গেলাম। তারপর আছে সমন্বয়গুলো একটু পড়ি। প্রথমে আছে 1 বছরের জন্য একটি বীমা পলিসি গ্রহণ করা হয়েছে। সো এটি অবশ্যই কি অগ্রিম বীমার সাথে সম্পর্কিত, বুঝতেই পারছি। তো আমরা সমাধান যখন করব তখন বিস্তারিত আলোচনা করব। তারপর আছে হিসেবকাল শেষে দেখা যায় 10,000 টাকা মূল্যের সাপ্লাইজ মজুদ আছে। সো এটি দ্রব্য সামগ্রীর সাপ্লাইজের সাথে কানেক্টেড। তারপর আছে 30 জুন তারিখে প্রদেয় বেতনের পরিমাণ 10,000 টাকা। প্রদেয় বেতন মানে বকেয়া বেতন, তো এটা বেতন খরচের সাথে কানেক্টেড, বুঝতে পারছি। তারপর আছে 12,000 টাকা অনার্জিত সেবা আয় উক্ত হিসাবকালে অর্জিত হয়ে গেছে। যে সেবা আয়টুকু আমার অনার্জিত ছিল সেটি অর্জিত হয়ে গেছে। যাই হোক, এই সমন্বয়টি অনার্জিত সেবা আয় নামক যে দায় আমার আছে এর সাথে কানেক্টেড। তারপর আছে যন্ত্রপাতির কার্যকর আয়ুষ্কাল 5 বছর এবং আয়ুষ্কাল শেষে এর ভগ্নাবশেষ মূল্য হবে 0 টাকা। তো এটি যন্ত্রপাতির সাথে কানেক্টেড, বিস্তারিত আলোচনা করব, আপাতত শুধু পড়ে নিচ্ছি। তারপর আছে সেবা প্রদান করা হয়েছে কিন্তু 30 জুন তারিখের মধ্যে টাকা পাওয়া যায়নি। আর 30 জুন তারিখটা হচ্ছে কি আমার হিসেবকালের শেষ দিন, অর্থাৎ আমাদের হিসেবকাল শেষ, এখন আমরা অঙ্কটা করছি। তো 30 জুন তারিখ হিসেবকাল শেষ, তখনও আমি 5,000 টাকা পাইনি, সেবা দিয়েছি 5,000 টাকা পাইনি, অর্থাৎ এটি আমার হিসাবের খাতায় লিপিবদ্ধ হয়নি, তাই না? সো আমরা এটা লিখে দিব। তো এর জন্য একটি সমন্বয় আমরা করব। তাহলে চলো আমরা প্রথমত এই সমন্বয়গুলোর সমন্বয় জাবেদা করি। আর সমন্বয় জাবেদাই মূলত সকল কিছুর চাবিকাঠি। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি 1 বছরের জন্য একটি বীমা পলিসি গ্রহণ করা হয়েছে। সো এটি নিশ্চিতভাবেই অগ্রিম বীমার সাথে কানেক্টেড, যেহেতু আমরা জানি সমন্বয় আমরা কিসের উপর ভিত্তি করে করি, রেওয়া মিলে যা আছে তার উপর ভিত্তি করে করি। তো রেওয়া মিলে কি আছে? অগ্রিম বীমা। তো অগ্রিম বীমা হচ্ছে বীমার যে অংশটুকু আমরা অ্যাডভান্স আগেই পেড করে দিয়েছি। সো যেহেতু এটি একটি সম্পদ, আমাকে কিন্তু এই সম্পত্তির দৃষ্টিকোণ থেকে ভাবতে হবে। যদি রেওয়া মিলে অগ্রিম বীমা না থেকে বীমা খরচ দেওয়া থাকতো, তখন কিন্তু আমরা খরচের দৃষ্টিভঙ্গি থেকে সমন্বয়টাকে কি ভাবতাম। তো যেহেতু রেওয়া মিলে আছে অগ্রিম বীমা নামক সম্পদ, আমাকে সম্পত্তির দৃষ্টিকোণ থেকে ভাবতে হবে। বি কেয়ারফুল, এই অংশটুকু স্টুডেন্টরা কিন্তু গুলিয়ে ফেলে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে ভাবব? রেওয়া মিলে যদি দেওয়া থাকে সম্পদ, আমরা সব সময় কল্পনা করব বা ভেবে নিব ওই সম্পত্তি বছর শেষে আর কতটুকু অবশিষ্ট আছে। বুঝে গেল? যদি কোনো সম্পদ দেওয়া থাকে তাহলে আমরা দেখব ওই সম্পত্তি বছর শেষে বা হিসেবকাল শেষে, এখানে যদি 1 মাস আছে, 1 মাস শেষে ওই সম্পত্তি আর কতটুকু অবশিষ্ট আছে। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। তো এখানে লেখা আছে 1 বছরের জন্য একটি বীমা পলিসি গ্রহণ করা হয়েছে। সো আমি বুঝতেই পারছি এইখানে যে অগ্রিম বীমা নামক সম্পদটা আছে এটি 1 বছরের জন্য। কিন্তু আমাদের হিসেবকাল কি 1 বছর? নো, আমাদের হিসেবকাল হচ্ছে 1 মাস। 1 জুন থেকে 30 জুন পর্যন্ত 1 মাস। তাহলে ঠান্ডা মাথায় ভাবো তো, যদি আমরা 12 মাসের বীমা পলিসি গ্রহণ করে থাকি, তাহলে 12 মাস যদি অগ্রিম দেওয়া থাকে, 1 মাসের শেষে এই অগ্রিম বীমা নামক সম্পদ এখনও কি 12 মাসের আছে? নিশ্চয়ই নাই। আমাদের 1 মাস শেষে 11 মাসের সম্পদ আর অবশিষ্ট থাকবে। অর্থাৎ অগ্রিম বীমা 12 মাসের থাকলেও 1 মাসের শেষে এই অগ্রিম বীমা 1 মাস কমে 11 মাস থাকবে। তাহলে এখানে অ্যাডজাস্ট করতে হচ্ছে কতটুকু?
রাইট, 1 মাস। অর্থাৎ অগ্রিম বীমা নামক সম্পদ যে 12 মাসের দেওয়া আছে, এর মধ্য থেকে 1 মাসের শেষে 1 মাসের অগ্রিম বীমার মেয়াদ শেষ হয়ে সেটি বীমা খরচে রূপান্তর হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। তাহলে অগ্রিম বীমা নামক যে সম্পদ আছে 12,000, সেটি কি হিসেবকাল শেষে বা 1 মাস শেষে বৃদ্ধি পাবে না কমবে? নিশ্চয়ই কমবে, যেহেতু মেয়াদ শেষ হয়েছে। তো অগ্রিম বীমা যদি কমে থাকে, তোমরা সবাই জানো অগ্রিম বীমা একটি সম্পদ। তো সম্পদ যদি কমে সেটি উল্টো পাশে বসে। এখন কত টাকা বসাবো আমি দেখাচ্ছি। টাকাটা দেখো, রেওয়া মিলে আছে কত? 12,000। এই 12,000 টাকাটা কত মাসের? 12 মাসের। 12 দিয়ে ভাগ দিলাম। প্রশ্ন হচ্ছে আমি কত মাসের খরচ বা মেয়াদ শেষ হয়েছে সেটা বের করব। অবশ্যই 1 মাসের, যেহেতু আমার হিসেবকাল 1 মাস, তাহলে 1 দিয়ে গুণ দিবা, দ্যাটস অল। তাহলে 1 মাসে কত টাকা আসতেছে আমার? 1,000 টাকা, রাইট? তো অগ্রিম বীমা থেকে 1,000 টাকা কমে গিয়ে মেয়াদ শেষ হয়ে গিয়ে সেটি কি বীমা খরচে পরিণত হয়ে গেছে। কত টাকা? 1,000 টাকা। আশা করছি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার। তো এবার চলো আমরা দ্বিতীয় সমন্বয়টা দেখি। এইখানে লেখা আছে হিসাবকাল শেষে দেখা যায় 10,000 টাকা মূল্যের সাপ্লাইজ মজুদ আছে, অর্থাৎ এখনও মজুদ আছে, এখনও আমরা ব্যবহার করিনি। তো চলো দেখি রেওয়া মিলে কি আছে। রেওয়া মিলে আছে সাপ্লাইজ। সাপ্লাইজ নামে একটি সম্পদ আছে 15,000। ঠান্ডা মাথায় একটু ভাবো শিক্ষার্থী বন্ধুরা, তোমার কাছে 15,000 টাকার সাপ্লাইজ মজুদ আছে, অর্থাৎ তুমি এখনও ব্যবহার করো নাই কতটুকু? 15,000। যেহেতু এটি একটি সম্পদ, আমাকে হিসেবকাল শেষে দেখতে হবে এই মজুদের কতটুকু আর অবশিষ্ট আছে। তো দেখি লেখা আছে কি, হিসেবকাল শেষে দেখা যায় 10,000 টাকার সাপ্লাইজ এখনও মজুদ আছে। তো কত টাকার সাপ্লাইজ মজুদ আছে? 10,000 টাকা। তারা কিন্তু আমাকে অ্যাডজাস্টমেন্টটা নয়, আমাকে রেজাল্টটা বলে দিছে। অর্থাৎ শুরুতে সম্পদটা আছে 15,000, হিসেবকাল শেষে ওই সম্পত্তিটা আর অবশিষ্ট আছে 10,000। 15,000 টাকার মজুদ থেকে 10,000 টাকা মজুদে নেমে আসছে। তাহলে 5,000 টাকার মজুদ আমরা কি করেছি? ব্যবহার করেছি। ওই যে ব্যবহার করেছি ওইটা হচ্ছে আমার অ্যাডজাস্টমেন্ট। কখনো কখনো সমন্বয়ে সরাসরি অ্যাডজাস্টমেন্টের পরিমাণ না বলে দিয়ে রেজাল্ট এর পরিমাণ বলা দেওয়া থাকতে পারে। যেমন এখানে আছে কত? সাপ্লাইজ 15,000। আমার বছর শেষে দেখতে হবে ওই সাপ্লাইজ আর কতটুকু আছে? কতটুকু আছে? 10,000। আমাকে কিন্তু অ্যাডজাস্টমেন্ট বলে দেয় নাই, বলে দিছে রেজাল্ট। অর্থাৎ সাপ্লাইজের সর্বশেষ অবস্থা বলে দিছে। সর্বশেষ অবস্থা কতটুকু? 10,000। তাহলে 15,000 থেকে 10,000 টাকার অবস্থার মধ্যে যদি চলে আসতে হয়, এখানে অ্যাডজাস্ট করতে হবে কত? রাইট, আশা করছি বুঝতে পারছো। কত টাকা? 5,000 টাকা। তাহলে 15,000 থেকে 5,000 টাকার সাপ্লাইজ আমরা কি করেছি? ব্যবহার করেছি। যদি 5,000 টাকার সাপ্লাইজ আমরা ব্যবহার করে থাকি, তাহলে সাপ্লাইজ নামক যে সম্পদ আছে সেটি কি বাড়বে? নিশ্চয়ই নয়, কমবে। তো তোমাদের সুবিধার্থে আমি শুধু সাপ্লাইজ লিখে রাখলাম, তোমরা এটার বিস্তারিত লেখার চেষ্টা করবা। কতটুকু অ্যাডজাস্ট হয়েছে? 5,000, রাইট? ওকে। সো 5,000 টাকার সাপ্লাইজ ব্যবহার করার মাধ্যমে সেটি কিন্তু কি সাপ্লাইজ খরচ বা মণিহারি খরচ বা দ্রব্য সামগ্রীর খরচ এ পরিণত হয়েছে। আশা করছি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার। অর্থাৎ 10,000 টাকার মজুদ আছে, এর মানে 5,000 টাকার সাপ্লাইজ আমরা ব্যবহার করে ফেলেছি। ওই 5,000 টাকা আমার অ্যাডজাস্টমেন্ট, ওই অ্যাডজাস্টমেন্টটা আমরা দিয়ে দিয়েছি। 5,000 টাকার সাপ্লাইজ ব্যবহার করার ফলে সাপ্লাইজ নামক সম্পদ কমে গেছে, বিনিময়ে সেটি আমার খরচে পরিণত হয়েছে। কেন খরচে পরিণত হয়েছে? যেহেতু এটি আমি ব্যবহার করেছি, দ্যাটস অল। তারপর আসো 30শে জুন তৃতীয় সমন্বয়টা আলোচনা করি। 30শে জুন তারিখে, অর্থাৎ আমার হিসেবকালের শেষ তারিখে, প্রদেয় বেতনের পরিমাণ 10,000 টাকা। প্রদেয় বেতন মানে বকেয়া বেতন। তো কখনো যদি বকেয়া অগ্রিমের কথা সরাসরি বলে দেওয়া থাকে, তো আমরা ডিরেক্ট জাবেদাটা দিয়ে দেব। বকেয়া বেতনের
জাবাদা তোমরা সবাই জানো আমি আশা করছি, কারণ যার বকেয়া থাকে সেটি সঠিক পাশেই থাকে। তো যেহেতু এটি বেতনের বকেয়া, আমরা লিখে দিব বেতন হিসাব কি, বেতন খরচ হিসাব ডেবিট। কতটুকু বকেয়া আছে? 10,000 টাকা। আর বেতন খরচের বিনিময়ে যেহেতু এটি এখনও বকেয়া আছে, সেটি হবে কি প্রদেয় বেতন, অথবা বলতে পারি বকেয়া বেতন হিসাব ক্রেডিট, যা আমার জন্য একটি দায়। তো তোমরা বকেয়ার ক্ষেত্রে একটি কথা খেয়াল রাখবা, যার বকেয়া থাকবে সেটি আয়ের হোক অথবা ব্যয়ের হোক, যার বকেয়া থাকবে ওই হিসাবটি তার সঠিক পাশেই বসবে। ঠিক আছে, এটি একটা টেকনিক আর কি। যেহেতু এটি বেতনের বকেয়া, তো বেতন সবসময় কোন পাশে বসে? ডেবিট। সো এটা ডেবিটই থাকবে। তো আয় হোক ব্যয় হোক, যার বকেয়া থাকবে ওই হিসাবটি সর্বপ্রথম তোমরা জাবেদাতে লিখে নিবা, অর্থাৎ যে পাশে তার থাকার কথা ওই পাশে লিখে দিবা। তো এই ক্ষেত্রে বকেয়াটা কার? বেতনের। বেতন সবসময় কোন পাশে বসে? ডেবিট পাশে বসে, আমি ডেবিট পাশেই রাখলাম। এখন আমরা যে সমন্বয়টা করব, এটি ঠান্ডা মাথায় আমাদের বুঝার প্রয়োজন আছে। যন্ত্রপাতির কার্যকর আয়ুষ্কাল 5 বছর, অর্থাৎ রেওয়া মিলে যে 60,000 টাকার যন্ত্রপাতিটা দেওয়া আছে, এটি আয়ুষ্কাল, অর্থাৎ ওই যন্ত্রপাতিটির মেয়াদ হচ্ছে 5 বছর। 5 বছর শেষে ধরে নেওয়া হবে ওই যন্ত্রপাতিটি আর ব্যবহারের যোগ্য থাকবে না। এখানে বলা আছে ওই যন্ত্রপাতিটির আয়ুষ্কাল শেষে, অর্থাৎ 5 বছর পরে এর ভগ্নাবশেষ মূল্য হবে 0 টাকা। অর্থাৎ 60,000 টাকার যন্ত্রপাতির 5 বছর পরে ওই যন্ত্রপাতির আর 1 টাকাও বিক্রি করা যাবে না। তোমরা সবাই জানো একটি মেশিন বা একটি সম্পদের যখন মেয়াদ শেষ হয়, ওই সম্পত্তিটির কিন্তু কিছুটা ভ্যালু হলেও থাকে। ধরো তুমি একটা মেশিন কিনছো 60,000 টাকা দিয়ে, 5 বছর শেষ, মেয়াদ শেষ, মেশিনটি অকার্যকর হয়ে গেছে, কিন্তু মেশিনটি তুমি যদি কেজি দরে ভাঙাড়ি দোকানের কাছেও বিক্রি করো, তখনও কিন্তু তুমি কিছু ভ্যালু পাবা। তো ওই ভ্যালুটাকে বলে ভগ্নাবশেষ মূল্য। আর এই অঙ্কতে ডিরেক্ট বলে দিছে ভগ্নাবশেষ মূল্য হবে 0, অর্থাৎ 5 বছর পরে ওই যন্ত্রপাতিটির মূল্য 1 পয়সাও থাকবে না, অর্থাৎ টোটালি ভেনিশ, শেষ। আশা করছি তোমরা বুঝতে পারছো। ওকে, দেখি তো এই সমন্বয়টা রেওয়া মিলের সাথে কীভাবে কানেক্টেড। যেহেতু এটি যন্ত্রপাতির কার্যকর আয়ুষ্কাল নিয়ে কথা বলছে, এটি মূলত অবচয় নিয়ে কথা বলছে, তোমরা বুঝতেই পারছো। রেওয়া মিলে আছে যন্ত্রপাতি 60,000 টাকা। যদি কোনো সম্পত্তির কোনো অংশ আমরা ব্যবহার করে ফেলি, ওই সম্পত্তিটির মূল্য কিন্তু কমে যায়। আর তোমরা সবাই জানো স্থায়ী সম্পত্তির মধ্যে যেই অংশটুকু আমরা ব্যবহার করে ফেলি বা যতটুকু আমরা ব্যবহার করি, ততটুকুকে হিসাব বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? অবচয়। সো চলো দেখি অবচয়ের পরিমাণটা কত বের হয়। এখানে হিসেবকাল কত? 1 বছর? না, হিসাবকাল কত? 1 মাস। আমি তোমাদেরকে একটি প্রশ্ন করছি, ঠান্ডা মাথায় আমার প্রশ্নটা শুনো। এই যন্ত্রপাতিটার মেয়াদ হচ্ছে 5 বছর। যেহেতু আমাদের হিসাবকাল 1 মাস, 1 মাস পরে ওই যন্ত্রপাতিটার আমরা কতটুকু ব্যবহার করতে পারবো? নিশ্চয়ই 1 মাস ব্যবহার করতে পারবো। তাহলে 5 বছর বা 5 বারং 60 মাস, 60 মাস থেকে আমরা কিন্তু 1 মাস ব্যবহার করতে পারবো। ওই যে 1 মাস ব্যবহার করব, এটি হচ্ছে আমার জন্য অবচয়। বি কেয়ারফুল, অনেকেই এখানে ভুলবশত 1 বছরের অবচয় বসিয়ে দিতে পারো। তো ঠান্ডা মাথায় ভাবতে হবে, যেহেতু আমার হিসাবকাল 1 মাস, সো আমরা এই যন্ত্রপাতি নামক স্থায়ী সম্পদটাও 1 মাসই ব্যবহার করেছি। সো এই যন্ত্রপাতিটির অবচয়ও হবে 1 মাসের। আর অবচয়ের জাবেদা তোমরা সবাই জানো, অবচয় খরচ, তারপর এখানে তুমি স্থায়ী সম্পত্তিটির নাম লিখে দিতে পারো। অবচয় খরচ যন্ত্রপাতির ডেবিট, অবচয় খরচ যন্ত্রপাতির ডেবিট, পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি ক্রেডিট। এখানে পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি কেন ক্রেডিট হলো, এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করার ইচ্ছে আছে, কারণ তোমাদের আলাদা একটি অধ্যায় আছে এই সংক্রান্ত বিষয়ে। তো আমি যখন ওই অধ্যায়টি করব, তখন তোমরা ওই অধ্যায়টি ভালো করে দেখে নিও। এখন আপাতত বুঝে নাও অবচয় খরচ যন্ত্রপাতি ডেবিট, পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি ক্রেডিট। এখন প্রশ্ন হচ্ছে কতটুকু অবচয় হয়েছে বলো তো? যন্ত্রপাতিটার দাম কত? 60,000। চলো ক্যালকুলেশনটা দেখি।
60,000 টাকা। যেহেতু আমি 1 মাস ব্যবহার করেছি, আমি 5 বছরকে মাসে কনভার্ট করে ফেলব। তো এই যন্ত্রপাতিটার মেয়াদ কত? 60 মাস। আমি বছরে ভাগ দিলাম না, ইচ্ছে করে মাসে ভাগ দিলে আমার সুবিধা, যেহেতু আমি মাস বের করব। কেন আমি 60 মাস দিয়ে ভাগ দিলাম? কারণ এই যন্ত্রপাতিটার মেয়াদ বা আয়ুষ্কাল হচ্ছে 60 মাস। আমাদের কতটুকু মাস আমরা ব্যবহার করেছি বা কতটুকুর অবচয় আমরা বের করব? 1 মাস। 1 দিয়ে গুণ দাও। তো আমরা দেখতে পাচ্ছি পরিমাণটা বের হয়েছে 1000 টাকা। লিখে দিলাম। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি এই সমন্বয়টি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরবর্তী সমন্বয়ে যাই। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আসলে ভুলবশত একটি সমন্বয় ক্রস করে পরবর্তী সমন্বয়ে চলে গিয়েছিলাম। সো সমস্যা নেই, ওই সমন্বয়টা আবার করে ফেলি। 4 নম্বর সমন্বয়ে বলা আছে 12,000 টাকার অনার্জিত সেবা আয় উক্ত হিসাবকালে অর্জিত হয়ে গেছে। তো রেও মিলে আছে 20,000 টাকা অনার্জিত সেবা আয়, অর্থাৎ 20,000 টাকার সেবা আয় আমরা এখনও উপার্জিত করতে পারিনি, কিন্তু এখন হিসাবকাল শেষে আমরা দেখতে পাচ্ছি ওই 20,000 টাকার অনুপার্জিতর মধ্যে 12,000 টাকার অনুপার্জিত আমরা অর্জন করে ফেলেছি। যেহেতু 20,000 টাকার মধ্যে 12,000 টাকা আমরা উপার্জন করে ফেলেছি, তাহলে অনার্জিত সেবা আয় কি এখনও 20,000 টাকা আছে? নিশ্চয়ই নাই। সো অনার্জিত সেবা আয় কী হবে? কমে যাবে। কমে গিয়ে কিসে পরিণত হবে? যেহেতু অনার্জিত সেবা আয়টা আমরা অর্জন করে ফেলেছি, সেটি কমে গিয়ে সেবা আয়ে পরিণত হয়ে যাবে। তাহলে কতটুকু সেবা আয় অর্জিত হয়েছে? 12,000। তো অনার্জিত সেবা আয় কোন পাশে আছে? ক্রেডিট পাশে। যেহেতু অনার্জিত সেবা আয় নামে দায়টা কমে গেছে, আমাকে কি করতে হবে? উল্টে দিতে হবে। অনুপার্জিত সেবা আয় ডেবিট। কতটুকু উপার্জিত হয়ে গেছে? 12,000 টাকা। লিখলাম। তো অনুপার্জিত সেবা আয় 12,000 টাকার উপার্জিত হয়ে গিয়ে সেটা আমার সেবা আয়ে পরিণত হয়ে গেছে। কেন সেটি সেবা আয়ে পরিণত হয়েছে? আমরা জানি যা উপার্জন হয়ে যায় সেটি আমার জন্য আয়ে পরিণত হয়। তো আশা করছি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার। তো 5 নং সমন্বয়টা আমরা আগেই করেছিলাম। এবার চলো আমরা 6 নং সমন্বয়টা পড়ি। সেবা প্রদান করা হয়েছে, কিন্তু 30শে জুন তারিখে অর্থাৎ হিসেবকালের শেষ দিন এখনও আমরা টাকাটা পাইনি, অর্থাৎ এই সেবা আইটি বকেয়া। অর্থাৎ আমি তাকে সেবাটা ঠিকই দিয়েছি, সে আমাকে টাকাটা দেয়নি, অর্থাৎ এটি একটি বকেয়া সেবা আয়ের জাবেদা। সো বকেয়া সেবা আয়ের জাবেদা তোমরা সবাই জানো, দিয়ে দাও। তো কোনো আয় যদি বকেয়া থাকে, আমি একটু আগে বলেছিলাম, কোনো আয় বা ব্যয় যদি বকেয়া থাকে, যার বকেয়া থাকবে সেটিকে তার সঠিক পাশেই রাখবা। এখানে বকেয়াটা কার? সেবা আয়। তো সেবা আয় যে পাশে থাকে ওই পাশেই রেখে দিবা। সেবা আয় কোন পাশে থাকে? ক্রেডিট পাশে। তো সেবা আয় ক্রেডিট 5,000 টাকা। আর যেহেতু টাকাটা আমরা এখনও পাইনি, তো টাকাটা নিশ্চয়ই আমরা পাবো। বকেয়া যেহেতু আছে, তখন আমরা বলবো কি? প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট। এই হয়ে গেল আমাদের সমন্বয়। অর্থাৎ সেবা আয়টা বকেয়া থাকার কারণে সেবা আয়টা ক্রেডিট, আর বিনিময়ে যেহেতু টাকাটা পাবো, কার কাছ থেকে পাবো? প্রাপ্য হিসাবের কাছ থেকে পাবো বা দেনাদারের কাছ থেকে পাবো। লিখে দিলাম প্রাপ্য হিসাব ডেবিট। আশা করছি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে 6টি সমন্বয় পেয়েছি এবং 6টি সমন্বয় জাবেদা আমরা কমপ্লিট করেছি। সো তোমাদের মধ্যে যদি এখনও কোনো কনফিউশন থেকে থাকে, আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের কনফিউশনটাকে দূর করার। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমন্বয় জাবেদার পরে এখন আমরা তৈরি করব কার্যপত্র। আর কার্যপত্র তৈরি করার সময় তোমরা সবাই জানো, শুরুতে যে 2টি কলাম থাকে সেটি হচ্ছে রেওয়া মিল। আর রেওয়া মিলে কী থাকে? হুবহু প্রশ্নতে রেওয়া মিলে হিসেবগুলো যেই পাশে আছে একদম হুবহু রেওয়া মিলের 2টি কলামে তা বসিয়ে দিবা। তো তোমাদের সময় যাতে একটু সেভ হয়, এই জন্য আমি অলরেডি রেওয়া মিল থেকে দেখে দেখে হিসাবগুলো যেই পাশে আছে ওই পাশেই বসিয়ে রেখেছি। এবং রেওয়া মিলগুলো তোলার পরে তোমরা রেওয়া মিলের মোট যোগফলটাও লিখে দিবা। আমি তোমাদের সুবিধার্থে আগে থেকে লিখে রেখেছি। সো রেওয়া মিলের প্রতিটি হিসাব যেহেতু আমরা তুলে ফেলেছি, এবার আমাদের কাজ হচ্ছে আমরা সমন্বয় জাবেদার মাধ্যমে যে হিসেবগুলো পেয়েছি এগুলোকে এই সমন্বয়ের ঘরে লিখে ফেলব।
তাহলে চলো ওই সমন্বয় জাবেদাটাকে ফলো করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমন্বয়ের প্রথমেই আছে কি বিমা খরচ ডেবিট। তো বিমা খরচ কি রেওয়া মিলে আছে? নাই। তো রেওয়া মিলে যদি না থাকে এর মানে সেটি হচ্ছে সমন্বয়ের মাধ্যমে সৃষ্ট নতুন একটি হিসেব। আর নতুন হিসেব কোথায় লিখতে হয়? রেওয়া মিলের নিচে। তো লিখে দাও। কোন গড়ে লিখবা? নিশ্চয়ই সমন্বয় গড়ে লিখবা, যেহেতু এটি সমন্বয়। তারপরে অগ্রিম বিমা ক্রেডিট 1000 টাকা। তো অগ্রিম বিমা নামে রেওয়া মিলে কিন্তু হিসেব আছে, সো সমন্বয়টি আমরা তার বরাবর লিখব 1000। দ্বিতীয় সমন্বয়ে দেখতে পাচ্ছি মণিহারি খরচ বা দ্রব্য সামগ্রীর সম্ভারের খরচ হচ্ছে কত? 5000 টাকা। তো মণিহারি খরচ নামে রেওয়া মিলে কোনো হিসেব নেই, এটি একটি নতুন হিসেব, সুতরাং সেটি আমরা লিখে দিব কোথায়? রেওয়া মিলের নিচের ঘরগুলোতে। তো যেহেতু এটি সমন্বয়ের গড়েই লিখবা, সেটিই তো স্বাভাবিক। তারপর আছে সাপ্লাইজ বা দ্রব্য সামগ্রীর সম্ভার, ক্রেডিট পাশে হচ্ছে 5000। এই নামে হিসেব রেওয়া মিলে আছে, তোমরা সবাই জানো, সুতরাং তার বরাবর লিখে দাও। কোন গড়ে লিখবা? সমন্বয়ের গড়ে লিখবা। কোন পাশে লিখবা? সমন্বয় জাবেদায় যেই পাশে আছে ওই পাশেই। তারপরে তৃতীয় সমন্বয়তে বলা আছে বেতন খরচ ডেবিট। বেতন খরচ নামে রেওয়া মিলে কি হিসেব আছে? আছে, সো তার বরাবর সমন্বয়টা লিখে দাও। সরি, ডেবিট পাশে লিখলাম ডেবিটে। তারপর আছে প্রদেয় বা বকেয়া বেতন। তো প্রদেয় বেতন নামে কোনো হিসেব রেওয়া মিলে অলরেডি নাই, সো এটি একটি নতুন হিসেব, লিখে দাও। সো তারপরে 4 নং সমন্বয়। আমরা ভুলবশত 5 নং সমন্বয়টা আগে করে ফেলেছিলাম, এখন ঠিক করে ফেলি। 4 নং সমন্বয়ে বলা আছে অনুপার্জিত সেবা আয় ডেবিট। তো অনুপার্জিত সেবা আয় নামে রেওয়া মিলে কিন্তু হিসেব আছে, আমরা তার বরাবর লিখব ডেবিট। বারবার ভুল করছি কেন? ডেবিটে লিখলাম। তারপর আছে সেবা আয় ক্রেডিট। তো সেবা আয় নামেও কিন্তু হিসেব রেওয়া মিলে আছে, সো তার বরাবর লিখে দাও। এবার আমরা সমাধান করব 5 নং সমন্বয়ের। তোমরা দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5 নং সমন্বয়ের শুরুতেই আছে অবচয় খরচ যন্ত্রপাতি। তো অবচয় খরচ নামে কোনো হিসেব রেওয়া মিলে নেই, এটি নতুন একটি হিসেব, সো লিখে দাও রেওয়া মিলের নিচে। কোথায় লিখবা? সমন্বয়ের ঘরে যে পাশে আছে ওই ঘরেই। তারপর আছে পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি। তো পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি নামেও কোনো হিসেব রেওয়া মিলে নেই, এটিও নতুন একটি হিসেব, সো লিখতে হবে কোথায়? রেওয়া মিলের নিচের অংশটুকুতে। আমি সংক্ষেপে পুঞ্জীভূতটা লিখেছি, আশা করি তোমরা বুঝে নিবে। সমন্বয়ের যে পাশে আছে ওই পাশেই লিখে নিলাম। ওকে, এখন আমরা 6 নং সমন্বয়টি করব। শুরুতে আছে প্রাপ্য হিসাব ডেবিট 5000। তো প্রাপ্য হিসাব নামে অলরেডি রেওয়া মিলে হিসেব আছে, তার বরাবর লিখে দিব সমন্বয়ের ঘরে। তারপর আছে সেবা আয় ক্রেডিট 5000। তো সেবা আয় নামে অলরেডি হিসেব আছে, এবং এইখানে একটু তোমাদের বোঝার আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু সেবা আয়ের সাথে রিলেটেড একটি সমন্বয় আগেই পেয়েছিলাম, এই যে 12,000 টাকা। এখন আমাকে কিন্তু আবার ক্রেডিট পাশেই লিখতে হবে 5000। সমস্যা নেই, একই হিসাবের কিন্তু একাধিকবার সমন্বয়ের মাধ্যমে অ্যাডজাস্ট করা লাগতে পারে, স্বাভাবিক, সমস্যা নেই। সেটি পাশে লিখে দাও। আমাদের জায়গায় স্বল্পতার কারণে লিখতে পারছি না, সো আমি তোমাদের ভিন্ন কালিতে লিখে দিই, তোমরা যাতে বুঝতে পারো। ওকে, তাহলে সেবা আয়ের সাথে সমন্বয় কয়টা পেয়েছি? 2টা পেয়েছি। ক্রেডিটে একবার পেয়েছি 12,000, আবার ক্রেডিটে পেয়েছি 5,000। টোটাল আমরা ক্রেডিটে কত পেয়েছি? 17,000 টাকা। কার সাথে সম্পর্কিত? সেবা আয়ের সাথে সম্পর্কিত। সো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু সমন্বয় জাবেদা থেকে প্রতিটি হিসাবকে আমরা সমন্বয়ের ঘরে লিখে দিলাম। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মূল কাজ কমপ্লিট। এখন শুধুমাত্র আমরা ক্যালকুলেশন করব আর বিশদায়ী বিবরণী বা আর্থিক অবস্থার বিবরণীতে হিসাবগুলোকে নিয়ে যাব। তাহলে এই রেওয়া মিল এবং সমন্বয় এই দুটিকে অ্যাডজাস্ট করার পরে সর্বশেষ ফাইনাল
যে অ্যামাউন্টটা বের হয় সেটিকে আমরা লিখে দেব সমুন্নত রেওয়া মিলে। চলো লিখে দেই। শুরুতে আছে নগদ 40,000 টাকা, তার কোনো সমন্বয় নেই, তো সমুন্নত রেওয়া মিলে হুবহুব সেটাই বসবে। প্রাপ্য হিসাব ডেবিটে আছে 48,000, সমন্বয়ে আছে ডেবিটে 5,000। দুটি যেহেতু একই পাশে থাকলে সেটি কি হয়? প্লাস হয়। বিপরীত পাশে থাকলে সেটি কি হয়? বিয়োগ হয়। তো ডেবিটে আছে 48, আবারও ডেবিটে আছে 5,000, তাহলে টোটালি ডেবিটে আছে কত? 53,000 টাকা। তারপরে দ্রব্য সামগ্রীর সম্ভার ডেবিটে আছে 15, সমন্বয়ের ক্রেডিটে আছে 5,000। যেহেতু বিপরীত পাশে আছে তাহলে সেটি কি হবে? বিয়োগ হবে। তো বিয়োগ করার পরে রেজাল্ট থাকতেছে কত? 10,000 টাকা। কোন পাশে বসবে? ডেবিট পাশে। কেন ডেবিট পাশে? কারণ বড় অংশটা ডেবিট পাশে আছে। তারপরে অগ্রিম বিমা ডেবিটে আছে 12, ক্রেডিটে আছে 1,000। সো এটা বিপরীত পাশে থাকলে কী করতে হবে? বিয়োগ করতে হবে। তো বিয়োগ করো। বিয়োগ করার পরে আমার কত থাকছে? 11,000। কোন পাশে লিখব? ডেবিট পাশে। কেন ডেবিট পাশে? কারণ বড় অংশটা ডেবিট পাশে। তারপর যন্ত্রপাতি, যার কোনো সমন্বয় নেই, সো আমরা সরাসরি লিখে দিব। তারপর আছে প্রদেয় হিসাব, তারও সরাসরি কোনো সমন্বয় নেই, সো যা আছে তাই লিখে দিব। যেই পাশে আছে ওই পাশেই কিন্তু লিখবা, ঠিক আছে? তারপরে আছে অনার্জিত সেবা আয়। অনার্জিত সেবা আয় ক্রেডিটে আছে 20,000 টাকা, ডেবিটে আছে 12,000। সো এটি বিপরীত পাশে আছে, আমাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে আমার থাকছে কত? 8,000 টাকা। কোন পাশে লিখব? ক্রেডিট পাশে, কারণ বড় অংশটা ক্রেডিট পাশে আছে। তারপরে সামিয়ার মূলধন, এখানে কোনো সমন্বয় নেই, সুতরাং যা আছে তাই চলে যাবে সমন্বিত রেওয়া মিলে। তারপরে আছে সেবা আয়। সেবা আয়ের সাথে কিন্তু সমন্বয় আমরা দুটি পেয়েছিলাম, সো করি, প্রবলেম নেই। সেবা আয়ের ক্রেডিট পাশে আছে 40,000 টাকা, সমন্বয়ের ক্ষেত্রে ক্রেডিট পাশে আছে 17,000 টাকা। দুইবার ক্রেডিট হয়েছিল না, দুটি সমন্বয়, তাহলে দুটি কিন্তু ক্রেডিট পাশে। সো ক্রেডিটে কী হয়? যোগ হয়। যোগ করে দাও। 40,000 আর 12,000 52,000, 52,000 আর 5,000 57,000 টাকা। বেতন খরচ ডেবিটে আছে 20, আবারও ডেবিটে আছে 10, যোগ 30,000 টাকা। ভাড়া খরচ, এর কোনো সমন্বয় নেই, সুতরাং যা আছে তাই। আবার নতুন হিসেবগুলো দেখি। বিমা খরচ, সো এটার যেহেতু রেওয়া মিলে কোনো কিছু নেই, নতুনভাবে সৃষ্ট, যা আছে তাই সমুন্নত রেওয়া মিলে চলে যাবে। তারপর আছে মণিহারি খরচ, সো মণিহারি খরচ এটিও যা আছে তাই। তারপরে প্রদেয় বেতন, যা আছে তাই, যেহেতু একটাই হিসেব, একটাই অ্যামাউন্ট। অবচয় খরচ যন্ত্রপাতি, এটিও সরাসরি চলে আসবে। তারপরে পুঞ্জীভূত অবচয়, সেটিও সরাসরি চলে আসবে, কারণ যেহেতু রেওয়া মিলে কোনো অ্যামাউন্ট নেই, সুতরাং যেটি সমন্বয় ওইটাই সমন্বিত রেওয়া মিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রেওয়া মিল এবং সমন্বয় এই দুটিকে অ্যাডজাস্ট করে আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স বা সমন্বিত রেওয়া মিলে ফাইনাল অ্যামাউন্টটুকু লিখে দিয়েছি। এই অ্যামাউন্টগুলো হচ্ছে, এই যে হিসাবগুলো আমরা পেয়েছি, এই হিসাবগুলোর সর্বশেষ অবস্থা। আর এই সমন্বিত রেওয়া মিলের উপর ভিত্তি করে আমরা এখন তৈরি করব বিশদায়ী বিবরণী। বিশদায়ী বিবরণীতে কোনগুলো যাবে তোমরা সবাই জানো, আয় এবং ব্যয়ের সাথে সম্পর্কিত হিসেবগুলো। আর আর্থিক অবস্থার বিবরণীতে কোনগুলো যাবে? সম্পদ, দায় বা মালিকানা সত্ত্বের সাথে জড়িত হিসেবগুলো। তাহলে চলো সমুন্নত রেওয়া মিল থেকে বা সমুন্নত রেওয়া মিলের মাধ্যমে প্রাপ্ত সর্বশেষ অ্যামাউন্টগুলোকে তাদের উপযুক্ত ঘরে নিয়ে যাই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি নগদ 40,000 টাকা। এটি অবশ্যই আর্থিক অবস্থার বিবরণীর অংশ, সো নিয়ে যাও। কোন পাশে নিবা? সমুন্নত রেওয়া মিলের যে পাশে আছে ওই পাশেই। তারপর আছে দ্রব্য সামগ্রীর সম্ভার, তারপর আছে প্রাপ্য হিসাব। সবাই জানো প্রাপ্য হিসাব একটি সম্পদ, সো এটিও আর্থিক অবস্থার বিবরণীরই অংশ। তো ডেবিট পাশে লিখলাম। কেন ডেবিট পাশে লিখলাম? কারণ সমুন্নত রেওয়া মিলের যে পাশে আছে আর্থিক অবস্থার বিবরণীর একই পাশে থাকবে। তারপর আছে দ্রব্য সামগ্রীর সম্ভার 10,000 টাকা। এটি একটি সম্পদ, আর সম্পদ অবশ্যই আর্থিক অবস্থার বিবরণীর গড়েই যাবে, সো লিখে দিলাম। তারপর আছে অগ্রিম বিমা।
তোমরা সবাই জানো বকেয়া, অগ্রিম, প্রাপ্য, প্রদেয়, পুঞ্জীভূত এগুলো সবসময় কি আর্থিক অবস্থার বিবরণীর অংশ হয়, অর্থাৎ এগুলো সম্পদ বা দায়ের সাথে রিলেটেড। তাহলে বুঝতেই পারছি এটি আর্থিক অবস্থার বিবরণীর অংশ। সো লিখে দিলাম, যেই পাশে আছে ওই পাশেই লিখে দিব। তারপর আছে যন্ত্রপাতি নামক সম্পদ, তো এটি অবভিয়াসলি আর্থিক অবস্থার বিবরণীরই অংশ। সো লিখে দিলাম। তারপর আছে প্রদেয় হিসাব, তো প্রদেয় হিসাব তো একটি দায়, তোমরা সবাই জানো। সো এটিও আর্থিক অবস্থার বিবরণীর অংশ, লিখে দিলাম। ক্রেডিটে লিখলাম, কেন ক্রেডিটে লিখলাম? কারণ সমুন্নত রেওয়ামিলি ক্রেডিট পাশে আছে। তারপরে অনার্জিত সেবা আয়, আমি আগেই বলেছিলাম বকেয়া, অগ্রিম, প্রাপ্য, প্রদেয়, অনার্জিত, অনুপার্জিত, পুঞ্জীভূত এগুলো সবসময় আর্থিক অবস্থার বিবরণীতে যায়। সো অনার্জিত সেবা আয় নামক যে দায়, এটি আমরা লিখে দিলাম আর্থিক অবস্থার বিবরণীতে। তারপর আছে সামিয়ার মূলধন, তো অবভিয়াসলি আর্থিক অবস্থার বিবরণীরই অংশ। সো লিখে দাও, লিখে দিলাম। তারপর আছে সেবা আয়, এইবার কিন্তু আমরা আয় পেয়েছি। আয় এবং ব্যয়ের সাথে সম্পর্কিত হিসেবগুলো কোথায় যাবে? বিশদ আয় বিবরণীতে। তো সেবা আয় আমরা কত আছে? 57,000 টাকা। সো লিখে দাও বিশদ আয় বিবরণীতে। তারপর আছে বেতন খরচ, তো তোমরা জানো খরচ বা আয় ব্যয় বিশদ আয় বিবরণীর অংশ, লিখে দাও। তারপর ভাড়া খরচ, তোমরা জানো আয় ব্যয় বিশদ আয় বিবরণীর অংশ। সো লিখে দিলাম। তারপর নতুন হিসেবগুলো দেখি তো কী অবস্থা। বিমা খরচ 1,000 টাকা। সো এটিও বিশদ আয় বিবরণীর অংশ, কারণ এটি আয় ব্যয়ের সাথে সম্পর্কিত। তারপর মণিহারি খরচ, এটিও বিশদ আয় বিবরণীতেই যাবে, কারণ এটিও আয় ব্যয়ের সাথে সম্পর্কিত। তারপর আছে প্রদেয় বেতন, আমি আগেই বলছিলাম, খেয়াল আছে যে প্রাপ্য, প্রদেয়, বকেয়া, অগ্রিম, অনার্জিত, পুঞ্জীভূত এগুলো আর্থিক অবস্থার বিবরণীর অংশ, কেননা এগুলো সম্পদ বা দায়ের সাথে সম্পর্কিত। সো প্রদেয় বেতন অবভিয়াসলি এটি আর্থিক অবস্থার বিবরণীরই অংশ। সো আর্থিক অবস্থার বিবরণীতে লিখে দাও। তারপর আছে অবচয় খরচ, বলে আছে খরচ, আর খরচ বিশদ আয় বিবরণীর অংশ 1,000। আর এখানে বলা আছে পুঞ্জীভূত অবচয়, আমি আগেই বলেছিলাম বকেয়া, অগ্রিম, প্রাপ্য, প্রদেয়, অনার্জিত, পুঞ্জীভূত এগুলো সরাসরি আর্থিক অবস্থার বিবরণীর অংশ। তো এটি লিখে দাও আর্থিক অবস্থার বিবরণীতে, লিখে দিলাম ক্রেডিট পাশে। এখানে ছোট্ট একটি নোট তোমাদেরকে দিয়ে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। পুঞ্জীভূত অবচয়কে অনেকেই ভুল করে দায় হিসাব বলে। অ্যাকচুয়ালি এটি কোনো দায় হিসেব নয়, এটি হচ্ছে বিপরীত সম্পদ হিসাব। অর্থাৎ পুঞ্জীভূত অবচয়ের মাধ্যমে আমার ওই স্থায়ী সম্পদটি কী হয়? হ্রাস পায়। তাহলে কোনো হিসাবের মাধ্যমে কোনো সম্পদ যদি হ্রাস পায়, তাহলে ওই হিসাবটিকে আমরা কি বলবো? বিপরীত সম্পদ হিসাব। তাহলে বিপরীত সম্পদের মাধ্যমে সম্পদটি কি বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? হ্রাস পাবে। এই তো, দ্যাটস অল। সো যেহেতু এটি সম্পদের সাথে সম্পর্কিত, আমরা নিয়ে গেলাম আর্থিক অবস্থার বিবরণীতে। কেন ক্রেডিট পাশে বসালাম? সম্পদ তো সারা জীবন ডেবিট হয়। তো যেহেতু এটি বিপরীত সম্পদ, সম্পদকে কমিয়ে দিচ্ছে, সো এটি সম্পত্তির বিপরীতে লিখে দিলাম। তো এগুলো তোমাদের জাস্ট বোঝার জন্য বললাম, কিন্তু মনে রাখবা পুঞ্জীভূত অবচয় কোথায় যাবে? আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। কোন পাশে যাবে? সমন্বিত রেওয়ামিলের যে পাশে আছে এই পাশেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা সমন্বয় এবং সমন্বিত রেওয়ামিল এই দুটি ডেবিট এবং ক্রেডিট পাশে যে হিসেবগুলো আছে এগুলোকে যোগ করে আমরা যোগফলটা বসিয়ে দেব। আর তোমরা সবাই জানো সমন্বয়ের ডেবিট ক্রেডিটগুলো যোগ করলে অবশ্যই দুটি সমান হবে। সমন্বিত রেওয়ামিলের ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ দুটি যোগ করলে যোগফল বসালে এই দুটি পাশও সমান হবে। যদি কোনো কারণে সমান না হয়ে থাকে তাহলে বুঝে নিতে হবে আমাদের অঙ্কতে কোথাও না কোথাও ভুল হয়েছে। সো তখন আমাকে আবার ভালো করে রিভাইজ করে দেখে নিতে হবে। তো লিখে দিলাম। এবার বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণীর যোগফল আমাদের আসছে, বিশদ আয় বিবরণীর ক্রেডিট পাশে সবাই জানো থাকে আয়, ডেবিট পাশে সবাই জানো থাকে ব্যয়। তো ক্রেডিট পাশে যোগ করলে আমরা পাচ্ছি কত? 57,000 টাকা। আর ডেবিট পাশে অর্থাৎ ব্যয়ের পাশগুলোকে যোগ করলে আমরা পাচ্ছি কত? 42,000 টাকা। বলো তো আয়ের পরিমাণটা বেশি হয়েছে নাকি ব্যয়ের পরিমাণটা বেশি হয়েছে? আয়ের পরিমাণ। তো যেই অংশটা বড় থাকবে ওই অংশটা তোমরা মোট এক গড় নিচে লিখে দিবা, বড় অংশটা।
দুই পাশেই লিখে দিলাম 57,000 টাকা। সো যেহেতু আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণটা ছোট, সো এটি আমার কি হয়েছে, নেট লাভ। লাভের পরিমাণ কত আছে, 57,000 থেকে 42,000 টাকা যদি আমরা বিয়োগ দেই তাহলে আমাদের লাভের পরিমাণ বের হয় 15,000 টাকা। আর নিট লাভ কোথায় যায়, মূলধনের সাথে যোগ হয়। সো মূলধনের গড়ে নিয়ে যাও। মূলধনের গড় কোনটা, আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট। আর টেকনিকটা তো তোমাদের খেয়াল আছে যে নিট লাভ বা নিট ক্ষতি যেটি বের হোক, এটি বিশদায়ী বিবরণীর যেই ঘরে থাকবে আর্থিক অবস্থার বিবরণীর বিপরীত পাশে গিয়ে বসবে। যেমন বিশদায়ী বিবরণী কোন পাশে আছে, ডেবিট, সেটি কিন্তু আর্থিক অবস্থার বিবরণী কোন পাশে গিয়ে বসছে, ক্রেডিট। মনে থাকবে। এবার আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট পাশে বা সম্পত্তির পাশে যা আছে যোগ করো, ক্রেডিট পাশে বা দায় বা মালিকানা সত্ত্বের পাশে যা আছে যোগ করো। দুটি বার যোগ করলে অবশ্যই সমান হবে। সো যোগ করলে বের হচ্ছে 1,74,000 টাকা, 1,74,000 টাকা। দুটি পাশে কিন্তু সমান হয়েছে। কেন সমান হয়েছে বলো তো? কারণ আমরা সবাই জানি সম্পদ সমান সমান দায়, এ সমান সমান এল প্লাস ও ই। যদি সবার শেষে এসে আর্থিক অবস্থার বিবরণীর দুটি পাশ মিলে যায় তাহলে ধরে নিতে হবে আমাদের পুরো প্রসেসটাতে কোথাও কোনো ভুল নেই, আমরা সঠিক পথেই আছি। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কার্যপত্রটা কমপ্লিট করে ফেলেছি। সো এখন আমরা এই কার্যপত্রের উপর ভিত্তি করে আমরা সমাপনী দাখিলা দিব, তারপরে বিশদায়ী বিবরণী এবং মালিকানা সত্ত্ব বিবরণী যেটি সৃজনশীল প্রশ্নে প্রায় সময়ই আসে, ওই দুটি অংশ সমাধান করব। সো আজকের ক্লাসটি একটু বড়, ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আর একটু কষ্ট করে ধৈর্য ধরে ক্লাসটা করো, তোমাদের আশা করছি অনেক উপকারে আসবে। সো চলো শুরু করি।